অনেক ফেমাস একজন রাইটার, Who is he? পলিটিশিয়ানও ছিলেন, Anything else? Naushin? সাংবাদিকও ছিলেন। হ্যাঁ, আর কিছু? আমি তোমাদেরকে বারবার আর বলেছি। জানি যে ওই যে উনার যে আহ, নাতনি হচ্ছে যে তাহমিমা আনাম। আইরনিক্যালি উনার যে নাতি ছেলে পেলে কেউই তার লিগাসিটা পায় নাই, বুঝছো? বুঝছো? কেউই কিন্তু দাদার লিগাসিটাকে ক্যারি অন করে নাই, বুঝছো? আচ্ছা, তার একটা ইন্টারেস্টিং বই আছে, বইটার নাম হচ্ছে উম, বই, এত অ্যাটেন্ডেন্স এত কম। বইটার নাম হচ্ছে 50 ইয়ার্স অফ পলিটিক্স অ্যাজ আই স ইট। এটা খুব সুন্দর, তার বইটার একটা সুন্দর সামারি আছে এখানে। হ্যাঁ, সেম যে এখানকার যে ফিজেন মুভমেন্টটা হইছে, হ্যাঁ, কৃষকদের যে বিদ্রোহ হয়েছে বা পূর্ব বাংলায়, এই কৃষকদের বিদ্রোহটাকে, এটাকে আমরা একটা কমিউনালিজম ফ্যানাটিসিজম আকারে পড়বো, নাকি এটাকে একটা ক্লাস স্ট্রাগল আকারে পড়বো, নাকি ইন বিটুইন অন্য কোনো ওয়ে আছে? হ্যাঁ, এইটা হচ্ছে ইন্টারেস্টিং ওয়ে। তোমরা তো বাংলা পড়তে পারো তো, রাইসা? ক্যান ইউ রিড বেঙ্গলি? জি স্যার। থ্যাংক ইউ। সরি, আমি এটা একটু পড়ো, এটা খুব ইন্টারেস্টিং। আবুল মনসুর আহমদ রে অনেকেই একটু, তার লেখাটা একটু ডিফারেন্ট, খুব ইন্টারেস্টিং লেখা, এটা একটু পড়ো। আচ্ছা, আবুল মনসুর আহমেদের অনেকেই কেবল বঙ্গ ব্যঙ্গ লেখক লেখক হিসেবে হিসেবে চিনতে চিনেন? চান। আচ্ছা, কেন ব্যঙ্গ লেখক? তোমরা কি তার কোনো লেখা পড়েছো কিনা জানি না। গালিভরের সফরনামা, তারপর হচ্ছে তার আয়না, ফুড কনফারেন্স, তার কিছু ছোট ছোট তোমার হচ্ছে মানে মানে এই যে স্যাটায়ার মূলক তার অনেক লেখালেখি আছে, পড়েছো ফুড কনফারেন্স? আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমরা ছোটবেলায় এগুলো পড়তাম, ক্লাস 7, 8, 9-এ আবুল মনসুরের এগুলো পড়তাম, খুব মজা পেতাম। যাই হোক, তাকে অনেকে ব্যঙ্গ লেখক হিসেবে চিনে, বিশেষ করে তার হুজুর কেবলা, আয়না, এই ফুড কনফারেন্সে লেখালেখি গুলো। যাই হোক, ফরগেট অ্যাবাউট ইট, ইউ আর নট অ্যাওয়ার অফ ইট। ওকে, এরপর কিন্তু তাকে কেবল, হ্যাঁ বলো, হ্যাঁ ক্যারি অন রাইসা। কিন্তু তাকে কেবল ব্যঙ্গ লেখক মনে করা তাকে কিন্তু তাকে কেবল ব্যঙ্গ লেখক মনে করা তাকে ব্যঙ্গ শামিল। ব্যঙ্গের শামিল। এতে তার আরো গুরুত্বপূর্ণ অবদান আড়াল হইয়া যায়। 1900 আচ্ছা, তোমার একটু দেখতে কষ্ট হচ্ছে, অসুবিধা নেই। নওশিন, ক্যান ইউ হিয়ার মি? নওশিন, নওশিন, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার। এখান থেকে একটু পড়ো তো, 1947 সালের আগে পরে থেকে। ওকে স্যার। 1947 সালের আগের ও পরের ইতিহাস, বিশেষ কইরা আমাদের এই অঞ্চলের কৃষি প্রশ্ন ও তার রূপান্তর জানতে বুঝতে চাইলে আবুল মনসুর আহমেদরে বাদ দিয়া সেইটা এক প্রকার অসম্ভব। তিনি আমার দেখা রাজনীতির 50 বছর নামে একটা আত্মজীবনী লেখা গেছেন, যেটা নিছক আবুল মনসুরের আত্মজীবনী না, আমাদের এই ভূখণ্ডের আত্মজীবনীও বটে। বইটা বিশাল, পুরো বইয়ের আলোচনা এখানেই সম্ভব না। আমরা শুধু কৃষক প্রজা পার্টির ইতিহাসে নজর ফিরাবো। আমাদের ইতিহাস আলোচনায় কৃষক প্রজা পার্টি নিয়ে আলোচনা করতে দেখা যায় না। 47 পূর্ব আলোচনায় কেবলই কংগ্রেস ও মুসলিম লীগ ঘুরা ফিরে আসে, কিন্তু সে সময় কি ভূমিকা ছিল কৃষক প্রজা পার্টির? সে হদিস কাউরে খুব বেশি নিতে দেখি না। সেই হদিস নিতে আমাদের সাহায্য করে আবুল মনসুর আহমেদের আমার আমার দেখা দেখা রাজনীতির রাজনীতির 50 বছর। ওকে মাশায়েক, এখান থেকে পড়ো তো কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি। আবুল মনসুর তার বইয়ের বয়ান শুরু করেছেন জমিদারের বিরুদ্ধে তার নিজের একটা ঘটনা দিয়া। ঘটনাটা হইতেছে আবুল মনসুর জমিদারের নায়েবের তুই তোকারি করেছেন। কেন মনসুর দেখতেছেন নায়েব আমলারা সমাজের মুরব্বীদের তুমি বলে সম্বোধন করে, মুরব্বীদের কাছারিতে বসতে দেয় না। পাশের গ্রামের যে গণক ঠাকুর মনসুরদের বাড়িতে ভিক্ষা করতে আসেন, কাছারিতে তারও বসার জায়গা আছে। এসব দেখা আবুল মনসুর অসহ্য হইয়া গেছেন।
তারপর একদিন মৌকা বুঝা মুখের উপর নাইবরে তুই ফিরাইয়া দিলেন। আবুল মনসুরের সময়টা হইতেছে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতি উত্থান পর্বের সময়। ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণী জাতীয়তাবাদী চেতনা ধারণ কইরা রাজনৈতিক সংগঠন আকারে সংগঠিত হওয়া শুরু করছে। এই কালপর্বে পূর্ব বাংলার কৃষক প্রজারাও আবার নতুন আশায় সংগঠিত হইতে শুরু করে। তাদের সংগঠিত হওয়ার বয়ান ইতিহাস আমরা আমার দেখা রাজনীতির 50 বছরে পাই। 1911 সালে দরিরামপুর মাইনর স্কুলের ছাত্র থাকাকালীন আবুল মনসুর আহমদ একটা প্রজা সভা ডাকেন। তাতে কাছারিতে প্রজাদের শ্রেণীমত বসিবার আসন দাবি এবং সরার বরখেলাফ কালী পূজার মাথট আদায় মওকুফ রাখিবার অনুরোধ করা হইল। পৃষ্ঠা 10। এইটারে আবুল থ্যাংক ইউ মনসুর এখানে দাঁড়াও। এটা হচ্ছে আবুল মনসুর তার আমার দেখা রাজনীতির 50 বছর বলতে উনার একদম ছোটবেলা থেকে হি স্টার্টেড, মানে তার ছোটবেলার অভিজ্ঞতা বলছেন যে তার বাড়ি হচ্ছে দরিরামপুর। দরিরামপুর কোথায় জানো? ডু ইউ নো হোয়ার ইজ দরিরামপুর? কি বলো, ময়মনসিং যাও নাই তোমরা কেউ কখনো? ইয়েস স্যার। আমি কিছু এই যে ময়মনসিং ত্রিশালে যাইতে পথে পড়ে দরিরামপুর, যেখানে কাজী নজরুল ইসলামকে দারোগা রফিক সাহেব নিয়ে আসছিলেন। কি বলো, তোমরা বাংলাদেশ ঘুরো নাই? স্যার দরিরামপুর গেছি স্যার। হ্যাঁ তো বলতে পারছি না। ত্রিশালও আচ্ছা, গেছি। যাই হোক, তো ত্রিশাল হচ্ছে তার গ্রামের বাড়ি। তো ছোটবেলায় যেটা হইতো, পাশের বাড়িতে তাদের বাড়িতে যে ভিক্ষা করতে আসতো যে গণক ঠাকুর, এদেরকেও জমিদার বাড়ির যে কাছারি, মানে যারা হচ্ছে ট্যাক্স তুলতো আর কি, হ্যাঁ, যে জমিদাররা, তাদের বাড়ির কাছারি, কাছারি তোমরা জানো কিনা জানি না, ইট ইজ এ স্পেস, হ্যাঁ, মানে সিটিং এ স্পেস ইন ফ্রন্ট অফ জমিদারস হাউস হোয়ার ইউজুয়ালি পিপল হু গেদার্ড, মানে হু গেদার্ড টু তোমার হচ্ছে প্রোভাইড দ্য ট্যাক্সেস স্পেসিফিক্যালি। তো আমি জানি না তোমরা এই ল্যান্ডস্কেপটা বুঝতে পারতেছো কিনা। ধরো জমিদার বাড়ি, সেখানে একটা কাছারি বিটা থাকে, মানে বাড়িতে ঢুকতে একটা কাছারি বিটা থাকে, সেখানে সবার বসার জায়গা থাকে, সালিশ হয়, আলাপ সালাপ সবকিছু হয়। তো যদি কোনো গণক ঠাকুর, আবুল মনসুর বলতেছে যে সে যদি ভিক্ষা দেয়, তারও সেই কাছারি বাড়িতে, জমিদার বাড়ির কাছারি বাড়িতে বসার স্কোপ আছে। কিন্তু আবুল মনসুর আহমদ, সে তার ইকোনমিক পজিশন অনেক ভালো থাকা সত্ত্বেও তার সেখানে মানে বসার কোনো স্পেস ছিল না, যেহেতু সে কি ছিল, মুসলমান ছিল, বুঝছো, স্কল্ড আনকল্ড, বুঝছো, মানে সোসাইটিটা মোস্টলি তখন ডিভাইডেড ছিল। ক্লিয়ার মাশায়েক? বুঝছো জিনিসটা? ইয়েস স্যার। এবং যারা হচ্ছে দোজ হু আর দা তোমার হচ্ছে মুসলিম ফিজেন্টস, তাদেরকে জমিদারের দ্বারা চালা চামুন্ডা, দেখো না তোমরা, এখনো তো দেখো ডিফারেন্ট পার্সপেক্টিভে। ওই যে ওই দিন দেখলাম কোন এক মেয়রের গাড়িতে নর্মাল একজন লোক উঠে গেছে, তাকে কিরকম ভাবে পিটাইছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা। তো এরকম চালা চামুন্ডা থাকে না নেতার পাশে, তো তোমার হচ্ছে জমিদারের পাশে যারা ছিল, এরা নর্মাল ফিজেন্টদেরকে তুই তোকারি কইরা তাদেরকে হচ্ছে তোমার হচ্ছে সম্বোধন করতো, যেটা মানুষের মধ্যে এক ধরনের নেগেটিভ ফিলিংস তৈরি করেছিল। তো আবুল মনসুরের কাছে এটা খুবই খারাপ লাগছে, এই জন্য সে কি করছে, একদিন মৌকা বুঝে, একটা লাইন আছে, সে মৌকা বুঝে কি করছে যে তুই হ্যাঁ, মানে আমলারা, মানে বিশেষ করে যারা নায়েব, জমিদারের নায়েব, হ্যাঁ, সমাজের মুরব্বীদেরকে মানে হ্যাঁ মানে তুমি বলে সম্বোধন করে, এদেরকে মানে খুবই হেয় প্রতিপন্ন করে, ইভেন দে আর নট বিং ট্রিটেড অ্যাজ নর্মাল হিউম্যান বিং। এরকম সে কি করছে যে একদিন মৌকা বুঝে নায়েবের মুখের উপর তুই ফিরাইয়া দিছে, মানে সে এক ধরনের রেসিস্টেন্স করছে আর কি ডিউরিং হিজ আর্লি স্টেজ। ক্লিয়ার? ক্লিয়ার মাশায়? ক্লিয়ার? জি ক্যান স্যার। ইউ হিয়ার মি? বুঝেছো জিনিসটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন আসো, সে কি করলো, সে তখন একটা প্রজাসভা ডাকছে যে আমরা যারা ট্যাক্স দিই জমিদারকে, হ্যাঁ, আমাদের কি করতে হবে, দোজ হু উই আর দ্য ফিজেন্টস, মানে উই শুড আস্ক এন্ড প্রপোজ দ্য জামিদা টু অ্যারেঞ্জ দ্য তোমার হচ্ছে এই যে মানে আমাদের যে জন্য যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, দ্য জামিদা শুড অ্যারেঞ্জ, হ্যাঁ, যে আমাদের জন্য একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা হি শুড অ্যারেঞ্জ দিস থিং, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দ্য জমিদার হাউস। এবং তখন হচ্ছে আবুল মনসুর দেখাচ্ছে যে নর্মাল ফিজেন্টদেরকে 70 ধরনের, নিয়ার অ্যাবাউট 70 টাইপস অফ ট্যাক্সেস দে নিড টু পে, তাদেরকে 70 ধরনের ট্যাক্স দেওয়া লাগতো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। ইয়েস স্যার। সে বলতেছে এই যে আমি তো প্রজা, ঠিক আছে, আমি কেন কালী পূজার জন্য, হোয়াই আই উইল পে ফর দ্য কালী পূজা অফ জমিদার, হ্যাঁ, আমি কেন আই এম পেইং ট্যাক্সেস, হোয়াই আই উইল নট গেট এ ডিসেন্ট প্লেস টু সিট। বুঝছো? ক্লিয়ার? তো
তো তিনি বলতেছেন যে তিনি যে এই যে সভাটা করছেন এটা হচ্ছে প্রজা আন্দোলনের বীজ। হ্যাঁ, এরপর বলো, বুঝেছো জিনিসটা, ডিবেটটা বুঝেছো? ওকে মাশায়েখ দেন এটারে আবুল মনসুর স্যার কোনখান থেকে? এই যে এখান থেকে। এটারে আবুল মনসুর প্রজা আন্দোলনের বীজ বলে আখ্যায়িত করেছেন। এই বীজ 1929 সালে নিখিলবঙ্গ প্রজা সমিতি গঠনের মাধ্যমে চারায় পরিণত হয়। শুধু সমিতি আকারে সংগঠিত হওয়া নয়, কৃষকদের স্বার্থের প্রতিনিধি হিসাবে নিয়মতান্ত্রিক রাজনীতিতেও অংশগ্রহণ করে প্রজা সমিতি। আবুল মনসুর 1936 সালে অনুষ্ঠিত প্রজা সম্মিলনীতে প্রাদেশিক আইন পরিষদের প্রথম সাধারণ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে একটা নির্বাচন ম্যানিফেস্টো লেখেন। এই ম্যানিফেস্টোতে বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ, খাজনা নিরিখ হ্রাস, খাজনা ঋণ মওকুফ, মহাজনী আইন প্রণয়ন, সালিসি বোর্ড প্রভৃতি দাবি লিপিবদ্ধ করা হয়। এই সম্মিলনীতেও প্রজাদের আরো ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রজা সমিতির নাম কৃষক প্রজা সমিতি করা হয়। ওকে, বুঝছো জিনিসটা? বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ, বুঝছো? মানে জমিদাররা বলতেছে, মানে এটার নাম কি, উই উইল রিজাইন ফ্রম আওয়ার জমিদারি ইফ ইউ পে দ্য কম্পেনসেশন। কারণ আমি তো এই জমিদারি কিনতে অনেক পয়সা লাগছে। হ্যাঁ, ধরো টাঙ্গাইলের জমিদার, সে বলতেছে, বা মুক্তাগাছার জমিদার, সে বলতেছে আমি আমার জমিদারি ছেড়ে দিব তো আমার যদি পয়সা দাও। হ্যাঁ, পয়সার বিনিময়ে মানে, হ্যাঁ, আই উইল গিভ আপ। কিন্তু কৃষক প্রজা পার্টির বক্তব্য হচ্ছে নো, কেন, হোয়াই উইল পে টু ইউ, অলরেডি ইউ হ্যাভ মানে অ্যাকিউমুলেটেড হিউজ অ্যামাউন্ট অফ মানি ফ্রম আস। সো সে বলতেছে যে জমিদারিটাকে উচ্ছেদ করতে হবে, কৃষকের ভূমি মালিকানা নিশ্চিত করতে হবে, খাজনা হ্রাস করতে হবে, খাজনার যে ঋণগুলা হইছে, যে আমি এত বছর আমি খাজনাটা দিতে পারি না, এই ঋণগুলা এটাকে মওকুফ করতে হবে, ঋণ সালিসি বৈঠক মানে বোর্ড করতে হবে, যাতে কৃষকের সমস্যাগুলো টু রিজলভ। এটা ছিল তাদের একটা মুভমেন্ট ছিল। ওকে, আচ্ছা, তারপর 1937 সালের বলো। 1937 সালের প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনে মুসলিম লীগ ও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে কৃষক প্রজা পার্টি। নির্বাচন শেষে দেখা গেল কৃষক প্রজা পার্টির সমর্থনের উপর মন্ত্রিসভা গঠন নির্ভর করতেছে। কংগ্রেসের সাথে সমঝোতা ব্যর্থ হয় মুসলিম লীগের সাথে কোয়ালিশন কইরা কৃষক প্রজা পার্টির সভাপতি ফজলুল হকের নেতৃত্বে হক মন্ত্রিসভা গঠিত হয়। এই হক মন্ত্রিসভার মাধ্যমে কৃষক প্রজা পার্টি সীমিত হইলেও তাদের দাবি দেওয়ার অনেকগুলো নিয়মতান্ত্রিক উপায় আদায় কইরা নেয়। একটা জিনিস খুব খেয়াল করো, এটা খুব 1908 ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং। ভারতবর্ষে তো সর্বপ্রথম সংবিধান হয় 1935 সালে, জানো তো তোমরা এটা? ভারতের প্রথম সংবিধান হয় 1935-এ। তো 35-এ হওয়ার পরে ব্রিটিশরা দে agreed that from now on the local people will govern themselves. এখন থেকে ব্রিটিশ মানে ভারতবর্ষের স্থানীয় লোকরাই তাদেরকে কি করবে, বুঝছো জিনিসটা? দে উইল গভর্ন দ্যামসেলফ। ওকে, এটাকে তারা বলছে ভারত শাসন আইন। 1935-এ দে হ্যাভ এনাক্টেড দিস ল। ক্লিয়ার মাশায়েক? Yes, sir. এবং এই আইনের ভিত্তিতে সর্বপ্রথম ভারতবর্ষে নির্বাচন হয় 1937 সাল, 41 সাল, 46 সাল, তিনটা নির্বাচনে। আইরনিক্যালি ভারতবর্ষের সবচাইতে তখন প্রভাবশালী দুটো রাজনৈতিক দল কোনটা 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 তখন প্রভাবশালী রাজনৈতিক দল? কংগ্রেস আর হচ্ছে মুসলিম লীগ। কোনটা কোনটা নাম শুনেছো না? কংগ্রেস Yes, sir. Yes, sir. এবং মুসলিম লীগেরও তোমরা নাম শুনেছো। আইরনিক্যালি বাংলার মানুষ কিন্তু কংগ্রেসকেও ভোট দেয় নাই, মুসলিম লীগকেও ভোট দেয় নাই। সবচাইতে মেজরিটি সমর্থন কারা পাইছে বাংলায়? কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি। কেন কৃষক প্রজা পার্টি পাইছে? কারণ কৃষক প্রজা পার্টি এখানকার কৃষকের দাবি দাওয়াগুলা চাইছিল। ওকে, তো এখন দেখা গেছে যে নির্বাচনের পর দেখা গেছে যে কৃষক প্রজা পার্টি সরকার গঠন করবে এবং তাকেই সমর্থন জানাইতে হবে। তো কৃষক প্রজা পার্টি সে গেল হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট করতে। কংগ্রেস বলে যে না, এদের সঙ্গে জোট করা যাবে না, উই শুড নট শেয়ার দ্য পাওয়ার উইথ দ্যাম। কেন? ওই যে কেন হচ্ছে এরা 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 দিন শেষে মুসলিম লীগের, মানে এই যে ব্র্যান্ড লেভেলিংটা যেটা মালাবারের ক্ষেত্রে হয়েছে, আমরা মালাবারের আর্টিকেলটাতে একটু পরে আসবো। হ্যাঁ, এরপরে বলো। পরে তখন তারা বাধ্য হয়ে মুসলিম লীগের কাছে যে গেছে। হ্যাঁ, ওকে, ইয়েস প্লিজ। এই হক মন্ত্রিসভার, হ্যাঁ, মাশায়েখ পড়ো। Yes, sir. এই হক মন্ত্রিসভার মাধ্যমে কৃষক প্রজা পার্টি সীমিত হইলেও তাদের দাবি দেওয়ার অনেকগুলো নিয়মতান্ত্রিক উপায় আদায় কইরা নেয়। 1938 সালের মধ্যে সালিসি বোর্ড স্থাপন শেষ হইল।
1939 সালের মধ্যে কৃষক প্রজার দাবি মতো প্রজাস্বত্ব আইন পাশ হইল এবং মুসলিম লীগের দাবি মতো কলিকাতা মিউনিসিপাল আইন সংশোধন করিয়া কর্পোরেশনের পৃথক নির্বাচন প্রথা প্রবর্তন করা হইল। 1940 সালের মধ্যে মহাজনী আইন পাশ হইয়া গেল। সালিসি বোর্ড প্রজাস্বত্ব আইন ও মহাজনী আইনে বাংলার কৃষক প্রজা ও কৃষি খাতকদের জীবনে এক শুভ সূচনা হইল। তারা কার্যত আসন্ন মৃত্যুর হাত হইতে বাঁচিয়া গেল। পরবর্তীতে পাকিস্তান আন্দোলন বেগবান হইয়া উঠিল। 1946 সালের দিকে কৃষক প্রজা পার্টি স্তমিত হইয়া পড়ে। হ্যাঁ। সাম্প্রদায়িকতা না শ্রেণী সংগ্রাম। কৃষক প্রজা পার্টির সদস্যরা সম্প্রদায়গতভাবে ছিল মুসলমান এবং তাদের লড়াই ছিল হিন্দু জমিদারদের বিরুদ্ধে। এ কারণে অনেকেই মনে করেন এটা একটা সাম্প্রদায়িক আন্দোলন ছিল। কিন্তু আসলে কি কৃষক প্রজা পার্টি সাম্প্রদায়িক সংগঠন ছিল? কৃষক প্রজা পার্টি কি সাম্প্রদায়িক রাজনীতি করত? কোন ঐতিহাসিক সামাজিক পরিস্থিতিতে কৃষক প্রজা পার্টি মুসলমানদের সংগঠনে পরিণত হয় সেই দিকে নজর না দিয়া সাম্প্রদায়িক আন্দোলন বলার পেছনে কাজ করে ধর্মকে একাট্টা প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক মনে করার চিন্তা। ভুইলা যাওয়া যে ইতিহাসে ধর্মের দুইটা ভূমিকা দেখা গেছে সব সময়। কেউ ধর্মের নামে নিপীড়ন করে, আবার কেউ সেই ধর্মের নামে প্রতিরোধ কইরা তুলে। এই ভারতবর্ষেই তিতুমির শরিয়তুল্লাহরা ধর্মীয় বয়ানে জমিদারদের জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করেছে। ধর্মীয় বয়ানে সংগঠিত এইসব আন্দোলনে এঙ্গেলস তার জার্মানিতে কৃষক যুদ্ধ বইয়ে বলেছেন, এমনকি 16 শতকের যেগুলিতে বলা হয় ধর্মযুদ্ধ, সেগুলোতেও প্রধানত জড়িত ছিল বিভিন্ন স্পষ্ট নির্দিষ্ট বৈষয়িক শ্রেণী স্বার্থ। সেগুলো ছিল শ্রেণীযুদ্ধ, ঠিক যেমন ছিল ইংল্যান্ড আর ফ্রান্সের পরবর্তী অভ্যন্তরীণ সংঘর্ষগুলো। যদিও তখন শ্রেণী সংগ্রামগুলো চলত ধর্মীয় বাগধারা অবলম্বন করে, যদিও বিভিন্ন শ্রেণীর স্বার্থ, প্রয়োজন এবং দাবি দেওয়া থাকতো ধর্মীয় পর্দার আড়ালে, তাতে বিষয়টা কিছুই বদলাইতো না। তদানীন্তন পরিবেশ থেকে সেটা বোঝা যায় সহজেই। ধর্মীয় পর্দার আড়ালে তিতুমিররা নিজেদের শ্রেণীর দাবি দেওয়া হাজির করছিলেন, ইংলিশ চেইটারে বলতেছেন শ্রেণী সংগ্রাম। কৃষক প্রজা পার্টির সেই অর্থে কোনো ধর্মীয় পর্দাও ছিল না। কৃষক প্রজা পার্টির নামেই এটা সংগঠিত হয়েছে। তারপরে এটা মুসলমানদের সংগঠনে পরিণত হয়েছিল। কেন? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে বাংলার ভূমি মালিকানা সম্পর্কের রূপ জমিদার প্রজায় পরিণত হয়। আর বাংলার জমিদাররা প্রধানত হিন্দু এবং প্রজারা প্রধানত মুসলমান। জমিদারিতে যা মহাজনী, ব্যাপারেও তাই। মহাজনরা প্রধানত হিন্দু এবং খাতকরা প্রধানত মুসলমান। বাঙালি হিন্দু তখন জমির মালিকানা ব্যবস্থা দ্বারা তৈরি হওয়া মালিক বা শাসক শ্রেণীর প্রতিনিধিত্ব করেছিলেন, আর মালিকানা হারিয়ে কৃষিতে বিপর্যস্ত, ঋণভারে জর্জরিত ভূমিহীন শ্রেণীর প্রতিনিধিত্ব করেছিলেন মুসলমান। ফলে দুইটা শ্রেণী, দুইটা সম্প্রদায় ভাগ হইয়া পড়ে। বাংলার আর্থিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোর আগাগোড়াই এমন দুই জাতি ভিত্তিক ছিল যে প্রজাখাতক নামের চুল ধরিয়া টান দিলে মুসলমান নামের মাথাটি আসিয়া পড়িত। অপরপক্ষে জমিদার মহাজনের নামের টানের হিন্দুরাও কাতারবন্দী হইয়া যাইত। দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়গত বিরোধ আরো জোরালো হইয়া উঠে যখন শুধু হিন্দু জমিদাররাই মুসলমান প্রজাদিগকে তুইতুঙ্কার করিয়া অবজ্ঞা করিতেন এবং তাদের কাছারিতে ও বৈঠকখানার এদের বসিতে আসন দিতে অস্বীকার করিতেন তা নয়, তাদের দেখা দেখি তাদের আত্মীয় স্বজন, তাদের ঠাকুর, পুরোহিত, তাদের উকিল, ডাক্তারও মুসলমানদের নিজেদের প্রজা ও সামাজিক মর্যাদায় নিম্ন স্তরের লোক মনে করিতেন। ফলে শ্রেণীগত বিরোধ আরো বেশি সম্প্রদায়গত বিরোধে পরিণত হয়। আচ্ছা, এখান থেকে একটু মালিহা পড়ো, বাংলার এই সম্প্রদায়গত বিরোধ। মালিহা, জি স্যার, কোথা থেকে? এই যে বাংলার এই সম্প্রদায়গত বিরোধ। আমি পাচ্ছি না, একটু করা যাবে, মার্ক করা যাবে? এই যে এখান থেকে। বাংলার এই সম্প্রদায়গত বিরোধে আরো তা দেওয়া ঘটে যখন 1928 সালে বাংলার আইন পরিষদে প্রজাস্বত্ব বিলের ভোটাভুটিতে কংগ্রেসি, অকংগ্রেসি, প্রজা জমিদার সব হিন্দু জমিদারের পক্ষে এবং কংগ্রেসি, অকংগ্রেসি, প্রজা জমিদার সব মুসলিম প্রজাদের পক্ষে ভোট দিয়েছিলেন। আইনসভাও সাম্প্রদায়িকভাবে ভাগ হইয়া পড়ে। ফলশ্রুতিতে মুসলমান কংগ্রেসিরা মৌলানা আকরম খাঁ,
নেতৃত্বে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করে। এইভাবে রাজনৈতিক দলমত নির্বিশেষে বাংলার সমস্ত হিন্দু নেতা জমিদারদের পক্ষে কংগ্রেসে এবং সমস্ত মুসলিম নেতা প্রজার পক্ষে প্রজা সমিতিতে সংঘবদ্ধ হন। তবুও আবুল মনসুর কৃষক প্রজা পার্টি যাতে সাম্প্রদায়িক প্রতিষ্ঠানে পরিণত না হয়ে যথাসাধ্য সেই কোশেশ করেছেন। প্রজা সমিতি গঠনের পর আঞ্জুমানে ইসলামিয়া কর্মী সম্মিলনী না ডাইকা মুসলিম কর্মী সম্মিলনী ডাকার পরামর্শ দেয়। কিন্তু সমিতির অসাম্প্রদায়িক রূপ বজায় রাখার স্বার্থে আবুল মনসুর এই প্রস্তাবে সায় দেন নাই, যারা কারণে আঞ্জুমানের সাথে প্রজা সমিতির বিরোধ শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, বাংলার জমিদার। থ্যাংক ইউ মাশায়েক, আবার এখান থেকে পড়ো বাংলার জমিদার ও প্রজা। বাংলার জমিদার ও প্রজা এই দুইটা শ্রেণী, দুইটা সম্প্রদায় ভাগ হওয়ার ঐতিহাসিক বাস্তবতা বাদ দিয়া আমরা যদি কৃষক প্রজা পার্টির দাবি দেওয়ার দিকেও নজর দেই, তাইলেও এটারে সাম্প্রদায়িক বলা যায় না। কৃষক প্রজা পার্টির প্রধান দাবি ছিল জমিদারি উচ্ছেদ। এই দাবি কি সাম্প্রদায়িক দাবি? এটা একটা বৈপ্লবিক দাবি। কৃষক প্রজার স্বার্থে তাদের মুক্তির এই দাবি। এটা সত্য যে কৃষক প্রজা পার্টি নিজেদের সংগ্রামে শ্রেণী সংগ্রাম দাবি করে নাই, তারা বলে নাই যে তারা শ্রেণী সংগ্রাম করতেছে, কিন্তু আমরা এটারে শ্রেণী সংগ্রাম আকারে পাঠ করতেছি। কেন? মার্কসের তরিকা অনুযায়ী আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। এটা শ্রেণী সংগ্রামের একটা নির্বিশেষ সংজ্ঞায়ন। দুনিয়ার তাবৎ ইতিহাসে মার্কস শ্রেণী সংগ্রাম বলেছেন। বাস্তবে শ্রেণী সংগ্রাম কি বিশেষ? সেটাকে মাশায়েক দেখা যাচ্ছে? ক্যান ইউ হিয়ার মি মাশায়েক? নাওশিন, ক্যান ইউ হিয়ার মি? এটা বুঝার একটা কোশেশ করেছেন জার্মান ভাবাদর্শে। মধ্যযুগের উদাহরণ দিয়া মার্কস বলতেছেন বিদ্যমান সম্পর্কের মধ্যেকার দ্বন্দ্ব ও শর্তগুলো হারায় ফেলছে। আচ্ছা, এই যে বিদ্যমান সম্পর্কের মধ্যকার দ্বন্দ্ব ও এর শর্তের মধ্যে নির্ধারিত শ্রমের ধরনের কারণে বিচ্ছিন্ন নগর বাসিন্দাদের জীবনযাপনের পরিস্থিতির মধ্যে এমন পূর্ব শর্তের উদ্ভব ঘটেছিল যা তাদের সবার ক্ষেত্রে সাধারণ লক্ষণ ও সবার থেকে স্বাধীন। নগর বাসিন্দারা এই শর্ত ততটুকুই সৃষ্টি করতে পেরেছিল যতটুকু সামন্ততান্ত্রিক বন্ধন তারা চিহ্ন করে মুক্ত হতে পেরেছিল, আর যতটুকু বিদ্যমান সামন্ত ব্যবস্থার বিরুদ্ধাচরণে তারা একনিষ্ঠ ছিল। আলাদা আলাদা নগর একত্রিত হতে শুরু করলে এই সাধারণ শর্তগুলো শ্রেণী উদ্ভবে শর্ত আকারে বিকশিত হয়েছিল। এটা তিনি তার জার্মান ভাবাদর্শে ব্যাখ্যা করেছেন। বাংলাদেশে এখানে উৎপাদন সম্পর্কের রূপ ছিল জমিদার আর প্রজা। এই বিশেষ সম্পর্কের মধ্যে একটা বিশেষ শ্রেণী ভূমিহীন কৃষক সম্প্রদায়ের পরিগঠন হইল। এই শ্রেণীর নিজেদের স্বার্থ জমিদারের উচ্ছেদের দাবিতে কৃষক প্রজা পার্টি আকারে সংগঠিত হয়, যেটা মার্কসের তরিকা অনুযায়ী শ্রেণী সংগ্রামী, মানে একটা ডিফারেন্ট ক্লাস অফ পিপল বিকজ অফ দিস, মানে বিকজ অফ ইকোনমিক কন্ডিশন, এ ডিফারেন্ট ক্লাস অফ পিপল তারা তৈরি হয়েছে এবং তারা কি করেছে, হ্যাঁ, এবং এই শ্রেণী নিজেদের স্বার্থে মানে তারা জমিদারি উচ্ছেদ করার জন্য একটা আলাদা প্ল্যাটফর্মে তারা একত্র হয়েছে, যেটা আসলে শ্রেণী সংগ্রামী বলছে। ওকে, সো এটা কি পড়বে? শ্রেণী সংগ্রাম থেকে জাতীয়তা, এটা একটু পড়ো তো। সুলতান, ক্যান ইউ হিয়ার মি সুলতান? ইয়েস স্যার। হ্যাঁ, এটা পড়ো। কৃষক প্রজা পার্টি ছিল কৃষক প্রজা পার্টি ছিল জমিদারি প্রথা উচ্ছেদের লক্ষ্যে পরিচালিত একটা আঞ্চলিক শ্রেণী সংগঠন। কোনো জাতীয় প্রশ্ন এই সংগঠন ডিল করার সুযোগ হয় নাই। সমগ্র ভারতবর্ষে তখন জাতীয়তাবাদী উপনিবেশ বিরোধী রাজনীতি প্রধান রাজনৈতিক ধারা আকারে গইরা উঠছে। ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলনের অভিমুখ ছিল জাতীয়তার দিকে। জমিদারি উচ্ছেদ তাদের কর্মসূচি ছিল না। আর কৃষক প্রজা পার্টির অভিমুখ ছিল ভূমি মালিকানা প্রশ্নের সমাধানরে কেন্দ্র কইরা পরিচালিত। যেহেতু ভারতবর্ষের মূল রাজনীতি তখন জাতীয়তাবাদী রাজনীতিতে পর্যবসিত, ফলে কৃষক প্রজা পার্টিরে জাতীয়তার প্রশ্নে একটা সমাধানে আসতে হইব। সমাধানটা কি? কৃষক প্রজা পার্টির সামনে দুইটা পথ খোলা ছিল। সমগ্র ভারতবর্ষ জুইরা
তার মতো যারা প্রজা তাদের সাথে একটা ক্লাস অ্যালায়েন্স গইরা তোলা, কিন্তু সেইটাতে সমস্যা ছিল। গোটা ভারতবর্ষ জুড়ে ভূমি ব্যবস্থা একই রকম ছিল না। ব্রিটিশ ভারতের প্রশাসনিক মূল প্রেসিডেন্সি বেঙ্গল, বোম্বাই আর মাদ্রাসের মধ্যে শুধু বেঙ্গলের ভূমি ব্যবস্থাপনার জমিদারি সিস্টেম চালু ছিল। তার উপর জমিদারি প্রজা দুইটা শ্রেণী, দুইটা ধর্মীয় সম্প্রদায়ে ভাগ হইয়া গেছে। আর এর অন্যটা হইল একটা জাতীয়তাবাদী রাজনীতি যেটা সামনে হাজির হইতে চলেছে, সেখানেই নিজের মিত্র তালাশ করা, জাতীয়তাবাদী রাজনীতিতে ভূমি প্রশ্নের সমাধান করা। ওকে, ফাইনাল ওয়ান মাশায়েক পড়ো, Okay, sir. জাতীয়তাবাদী রাজনীতিতে। মাশায়েক ফাইনাল প্যারাটা। জাতীয়তাবাদী, ইয়েস স্যার, জাতীয়তাবাদী রাজনীতিতে নিজেদের মিত্র তালাশ করতে গিয়া একটা কমন কমিউনিটি স্বার্থবোধের জায়গা থেকে মুসলিম লীগের কাছাকাছি আসা শুরু করছে। বলছি যে কাছাকাছি আসা শুরু করছে, কিন্তু এটা এত সরল ভাবে ঘটে নাই। প্রথমে কংগ্রেসের সাথে মৈত্রী করতে যায় কৃষক প্রজা পার্টি। দাবির প্রশ্নে বনিবনা না হওয়ায় আপোষ প্রচেষ্টা ব্যর্থ হয়। বাকি থাকে মুসলিম লীগ। আইন পরিষদে নির্বাচনের পর মুসলিম লীগের সাথে কোয়ালিশন গঠনের কথা আগেই বলছি, কিন্তু তখনও কৃষক প্রজা পার্টির মূল দাবি জমিদার উচ্ছেদের কোনো সুরাহা হয় নাই। এটার সুরাহা না হন তক আলোচনা চলতে থাকে, যার পুরো বিবরণ আমার দেখা রাজনীতির 50 বছরে পাওয়া যায়। শেষ তক 1946 সালে মুসলিম লীগের এক নির্বাচনী সম্মেলনে মুসলিম লীগ নেতৃবৃন্দ বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদে কমিটেড হইলেন। কলকাতা কেন্দ্রিক মধ্যবিত্তের দল মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান আন্দোলনের মধ্যে এই দাবির আত্মীকরণ ঘটে। বাংলার ভূমি প্রশ্ন জাতীয়তায় রূপান্তর হয়। ফলে আলাদা শ্রেণী প্রতিষ্ঠান হিসাবে কৃষক প্রজা পার্টির সমাপ্তি ঘটে। ইতিহাস আকারে না দেখা সাম্প্রদায়িক আকারে দেখলে ঘটনার গভীরে প্রবেশ করা যাবে না। বাস্তবে কোনো দ্বন্দ্ব সংঘাতে বিভিন্ন শ্রেণীর মধ্যে কিভাবে সংগ্রাম তৈরি করে সেটা বোঝা জরুরি। পূর্ববঙ্গের কৃষক প্রজাদের লড়াই সংগ্রামের ইতিহাস, এর উত্থান পতন সহ ইতিহাস আকারে পাঠ করতে আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর একটা অসাধারণ বই। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে এই আর্টিকেলটা ইন ডিটেল পড়াইছি, তোমার হচ্ছে স্পেসিফিক্যালি, ও মাই গড কোথায় গেল, এই আর্টিকেলটা বোঝার জন্য আজকে যেটা আমরা পড়বো রিফিগারিং দ্য ফ্যানাটিক। হ্যাঁ, এটা পড়েছো তোমরা? আর্টিকেলটা পড়েছো? পড়েছো? কেউই পড়ো নাই? আচ্ছা, এটা জিনিস খেয়াল করো, সারা দুনিয়ার কলোনিয়ালিজম যেটাকে আমরা বলছি, এই কলোনিয়ালিজমটা ছিল টু টায়ার কলোনিয়ালিজম। টু টায়ার কলোনিয়ালিজম বুঝছো? ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. টু টায়ার কলোনিয়ালিজম বুঝেছো মাশায়েক? স্যার একটু ক্লিয়ার করলে ভালো হয় আমার। ধরো তুমি হচ্ছে ইউ আর দ্য ফিজেন্স অর ইউ আর দ্য কলোনাইজড পিপল, আর তোমার উপরে আছে যে কলোনাইজার। ওকে, যারা থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল, তাদের উপরে হচ্ছে কলোনাইজ। কিন্তু ইন কেস অফ বাংলাদেশ অর ইন কেস অফ বেঙ্গল, তুমি কি মনে করো যে এখানে ওয়ান টায়ার কলোনিয়ালিজম ছিল? এখানে জমিদার ছিল মধ্যবর্তী আরেকটা টায়ার, মানে ফিজেন্সের উপরে জমিদার, জমিদারের উপরে আবার হচ্ছে কলোনিয়াল মাস্টার। সো টু টায়ার কলোনিয়ালিজম, পিপল ওয়ার পেনিট্রেটেড, পিপল ওয়ার সাপ্রেসড বাই টু টায়ার্স অফ কলোনিয়ালিজম। বুঝছো বেঙ্গলের সিস্টেমটা? মাশায়েক বুঝেছো? মাশায়েক ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, জি স্যার। মানে বুঝছো জিনিসটা যে ইয়েস স্যার। একে তো তুমি প্রজা, সো তুমি হচ্ছে যারা কলোনি মাস্টার তাদের দ্বারা ইউ আর বিং সাপ্রেসড। ওকে, ইট ওয়াজ কমন তোমার হচ্ছে ট্রেড ইন অল ওভার দ্য কলোনিজ। কিন্তু ইন কেস অফ বেঙ্গল ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট, বিকজ ইন বিটুইন দ্য ফিজেন্ট অ্যান্ড ইন বিটুইন দ্য তোমার হচ্ছে কলোনিয়াল মাস্টার দেয়ার মানে দেয়ার ওয়াজ অ্যানাদার তোমার হচ্ছে ক্লাস, দ্যাট ওয়াজ দ্য জমিদার ক্লাস। সো এখানে টু টায়ার কলোনিয়ালিজম ছিল। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, So sir. people's resistance, it was not merely the against তোমার হচ্ছে ব্রিটিশ colonialism, it was not something like this, it was also against the জমিদার ক্লাস। এখন সে যখন জমিদার ক্লাসের বিরুদ্ধে লড়াই করতেছে, তার লড়াইটাকে হাউ মানে it was branded at that moment। আবুল মনসুর আহমদের বক্তব্য হচ্ছে that it is something misleading, sorry আবুল মনসুর না, এখানে যে আনোয়ার যে লিখেছে আবুল মনসুরের বরাতে, it is something mislead
to read people's resistance against Jamidari, it is something as communalism, it is something misleading. If we brand level them as fanatic, এরা হচ্ছে fanatic, হ্যাঁ, সো এরা fanatic কেন, যে এরা হচ্ছে তোমার হচ্ছে হামলা করে, মানে সবকিছু ভাঙচুর করে, হ্যাঁ, এরা মানে এরকম গোষ্ঠী। সো এই যে তাদেরকে একটা ব্র্যান্ড লেভেল করা হচ্ছে একদিকে, অন্যদিকে তাদেরকে করা হচ্ছে কি যে ন্যাশনাল যে ইমাজিনেশন, ওই ইমাজিনেশন থেকে তাদেরকে আউটকাস্ট করে দিচ্ছে। ইট ইজ সামথিং প্রবলেমেটিক। মালাবারের ক্ষেত্রেও এটা তাই ঘটেছে। এখানে লেখক দেখিয়েছেন যে সিন্স 1841 টু 1921 এ নাম্বার অফ ইনসার্জেন্সিস, উনি 39টা না 40টা ইনসার্জেন্সি দেখিয়েছেন, যেখানে মানুষ দে ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুলার অ্যাজ ওয়েল অ্যাজ এগেইনস্ট দ্য ল্যান্ডলর্ড। ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার? শুনতেছো? Yes, sir. ক্যান ইউ হিয়ার মি? তো এই যে তাদের যে Yes, sir. লড়াইটা, এখন তুমি দেখো বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখো, বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি দেখো যে হাউ দ্য ফিজেন ক্লাস, নর্মাল ফিজেন্স ক্লাস, দে আর দ্য সাপ্রেসড, অপ্রেসড, মানে মানে এটাকে কি ছিল, উইদিন কলোনিয়াল রুল। এবং বলা হচ্ছিল যে তুমি তো দেখো যে আবুল মনসুর আহমদটা পড়েছো না, ওনার মেইন আর্গুমেন্টটা কি কি ছিল মাসায়, যা যা পড়লা কি কি আর্গুমেন্ট দিছে উনি, আবুল মনসুর কি কি আর্গুমেন্ট দিচ্ছেন, কি কি বলছেন ওই আর্গুমেন্ট? যে একটা আর্গুমেন্ট দিছে যে এটা মানে ক্লাস স্ট্রাগল ছিল নাকি কমিউনাল না, এটা হচ্ছে রাইটারের আর্গুমেন্ট। রাইটার সে আচ্ছা। নিজে লেফটিস্ট, ওই জন্য সেটাকে শ্রেণী সংগ্রাম বলতেছে, হ্যাঁ, নট নেসেসারিলি যে মানে তার জায়গা থেকে আমরা পাঠ করব, বাট আমি বলতেছি আবুল মনসুর আহমদের ইয়াটা কি ছিল, মানে কনসার্ন গুলো কি কি ছিল অ্যাবাউট তোমার হচ্ছে এই যে কৃষক প্রজা পার্টি, ওটা ওনার কনসার্ন গুলো কি কি ছিল। এই যে হিন্দু মুসলিম বিরোধ, এটা কি উনি কি আকারে পাঠ করেছেন আবুল মনসুর আহমদ? কি আকারে পাঠ করেছেন? ও মাই গড, মাসায় ক্যান ইউ হিয়ার মি? মাসায় ক্যান ইউ হিয়ার মি? Yes sir, I can hear you. I'm trying to think of the answer. হ্যাঁ বলো, উনি কি কি আলাপ করেছেন? উনি সিম্পলি যে আলাপটা করেছেন যে জমিদাররা 70 ধরনের তারা ট্যাক্স নিত, এবং যারা প্রজা ছিল তাদেরকে তুই তোকারি খুবই হিউমিলিয়েট করতো, হ্যাঁ, বিং হিউম্যান তাদের কোনো রাইট ছিল না, এবং দে প্রোক্লেম দ্য রাইটস অফ দ্য মানে ফিজেন ক্লাস। বুঝছো? বুঝছো মাশায়েক? জি স্যার। এইটা একটা। সেকেন্ড হচ্ছে উনি বলতেছে যে সোসাইটিটা এমন ভাবে ডিভাইডেড হয়েছে যে তুমি যদি প্রজার কান ধরে টান মারো সকল মুসলমান এক কাতারে চলে আসবে, আর যদি তুমি জমিদারের কান ধরে টান মারো সকল জমিদার এসে এক কাতারে পড়ে যাবে। বুঝছো? দেখো লাইনটা, দেখো লাইনটা দেখেছো? মানে এবং এটাতে বঙ্গীয় আইনসভাতে এটা ভোটাভুটি হয়েছে, ভোটাভুটিতে দেখা গেল যে সকল হিন্দু ভোট দিছে জমিদারের পক্ষে, সকল মুসলমান মানে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোট দিছে তোমার হচ্ছে জমিদারের বিপক্ষে। সো এই যে গ্রুপটা ভাগ হয়ে গেছে, জমিদারের পক্ষ বিপক্ষের মধ্যে দিয়ে হিন্দু মুসলমান ভাগ হয়ে যাচ্ছে। সো মনসুরের কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে নেসেসারিলি এটা একটা জমির কোশ্চেন ছিল। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. বুঝেছো জিনিসটা মাসায়? ক্লিয়ার বুঝেছো? জি স্যার। কারণ সোসাইটিটা তখন মোস্টলি ডিভাইডেড হয়ে গেছে বেসড অন দিস। এবং এই যে তোমার এই জন্য দেখো মালাবারের কাহিনীটাও সেম। মালাবারের ল্যান্ডলর্ডরা ছিল, তাদের ভূমির মালিকানা ছিল, এবং দোজ আর দ্য মুসলিম দে হ্যাড নো এনি এন্টাইটেলমেন্ট অফ দ্য ল্যান্ড। তারা জমি মর্টগেজ নিচ্ছে, এই করছে। যখনই তারা মসজিদ বানাইতে গেছে তখনই জমিদাররা বাধা দিচ্ছে। তো জমিদার সেখানে পাইক পেয়াদা সহ গেছে, সেখানে আবার রেসিস্টেন্স হয়ে হয় জমিদারকে মেরে ফেলছে, বা হচ্ছে তার যে এই লাঠিয়াল যারা ছিল ওদেরকে মেরে ফেলছে। তখন আবার তাদেরকে তখন জমিদাররা কি করে, ব্রিটিশদের কাছে বলে যে হ্যাঁ আমাদের একজন পিয়নকে মেরে ফেলছে, তহসিলদারকে মেরে ফেলছে, দিস ফ্যানাটিক পিপল এন্ড দে শুড বি কন্ট্রোলড। তখন ব্রিটিশরা যায় সমানে ব্রাশ ফায়ার করে সবাইকে মেরে ফেলে। সো তখন ব্রিটিশদের আন্ডারস্ট্যান্ডিং যে ছিল, দ্য ফ্যানাটিক ইজ কমনলি ডিফাইন্ড নর্মড অ্যাজ এ পারসন এক্সেসিভলি অর abnormally রিলিজিয়াস, হি নিডস টু বি কন্ট্রোলড। আমাদের এখানে সেম ডিবেট ছিল যে এখানকার যারা কৃষকরা যে মুভমেন্ট করতেছে, এই যে দাঙ্গাবাজ, মানে একটা কমন
কোড আনকোড, হ্যাঁ, এই যে ব্যাখ্যাগুলো ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি প্রবলেমেটিক। মানে সে সময়কার প্রেক্ষাপটে এগুলাকে পাঠ করা, ইট ওয়াজ রিয়েলি প্রবলেমেটিক টু রিড। কারণ তুমি চিন্তা করো যে নেহেরুরা যদি, কংগ্রেস যদি জমিদারদের পক্ষ না নিত, ডু ইউ থিঙ্ক বাংলা ভাগ করা লাগতো? খেয়াল করছো জিনিসটা? আমার কথা মাত্র শোনা খেয়াল যাচ্ছে? করলাম। যদি কংগ্রেস বা নেহেরু এরা যদি জমিদারদের পক্ষ না নিত, বাংলার কৃষকদের কি খায়া পয়রা কাম ছিল কি বাংলাকে ভাগ করার? তাদের কোনো ইন্টারেস্ট ছিল, দরকার ছিল? কেন তারা বাংলাকে ভাগ করতে গেল? কেন তারা 47-এ বাংলাকে ভাগ করতে গেল? ইট ইজ বিকজ অফ দ্য জমিদারি কোশ্চেন, নাথিং এলস। ক্লিয়ার? মালিকানার Yes, প্রশ্ন, sir. ভূমির মালিকানার প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ান। তুমি দেখো আজকে বাংলাদেশ স্বাধীন হলো, এত বছর হয়ে গেল, তুমি দেখো দুটো কিন্তু দুটো আলাদা সত্তা স্টিল হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, খুবই ওপার এপার একটা টান সবকিছু আছে, কিন্তু দুটোরই দুটো হিডেন ব্যাকগ্রাউন্ড আছে, যে হিডেন মানে মানে এটাকে কি বলবো, ট্রুথ আছে। যে ট্রুথ, যেমন দিস ইজ দ্য কোশ্চেন অফ দা তোমার হচ্ছে হ্যাজিমনি, কার হ্যাজিমনিটা সোসাইটিতে থাকবে। হ্যাঁ, সো এখানকার হিন্দু ধর্মের সবাই, বর্ণ নির্বিশেষে সবাই, হিন্দুদের যে জমিদারি যে তোমার হচ্ছে হেজিমনি, এই হেজিমনির আড়ালে নিজেদের তোমার হচ্ছে ইয়াটা খুঁজে নিছে, এটার নাম কি বলে, তাদের সিকিউরিটিটা খুঁজে নিছে। দ্যাট ওয়াজ রিয়েলি, মানে দ্যাট ওয়াজ দ্য মেইন ইস্যু, মেইন কনসার্ন। তুমি দেখো 37 বা এর আগে এখানকার যে জমিদারি কোশ্চেনের যে সুরাহা, এই সুরাহাতে জমিদারি কোশ্চেন যদি বলা হয় যে বিনা ক্ষতিপূরণে উচ্ছেদ হবে, হ্যাঁ, নেহেরু যদি এটাতে অ্যাগ্রিড হইতো, আই ডোন্ট থিঙ্ক সো যে এখানে আলাদাভাবে বাংলা, দু বাংলা আলাদা হওয়া লাগতো বা এরকম আলাদা হওয়া লাগতো। আই ডোন্ট থিঙ্ক সো। ক্লিয়ার? মেইন কোশ্চেনটা বুঝেছো কোনটা? মেইন কোশ্চেনটা বুঝেছো এখন? Yes, sir. মাসাইক বুঝেছো? জি স্যার। আবার আর একটু পইরো, মানে এটা তো আমি খুবই সিম্পলি তোমাদেরকে বলতেছি। এখন আসো, এই যে এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনার বর্ণনা দেওয়া আছে, এখানে ইন ডিটেইল অনেক ঘটনা দেওয়া আছে, তোমরা একটু পইরো, আর্টিকেলটা খুবই ইন্টারেস্টিং। মানে আমরা যে একটা গ্রুপ অফ পিপলকে, যেমন তোমরা দেখো ব্রাহ্মণবাড়িয়ার যে সহিংসতাটা হইলো, আমরা অনেকে মনে করতে পারি যে এরা হেফাজতিদের একটা প্যানাটিক একটা মুভমেন্ট, কিন্তু তুমি মানে ইফ ইউ সি ইন ডিটেইল, কারা মারা গেছে? মাদ্রাসা ছাত্ররা মারা গেছে ব্রাহ্মণবাড়িয়াতে, মাদ্রাসা ছাত্ররা মারা গেছে ব্রাহ্মণবাড়িয়াতে। গত যে 19 জন মারা গেছে গত সপ্তাহে, দেখেছো না তোমাদের চোখের সামনে? জি স্যার। এরা কারা? ডু ইউ থিঙ্ক দিজ আর দ্য মাদ্রাসা স্টুডেন্টস? স্যার সবাই তো হিন্দু ছিল। নো, হিন্দু কেন হবে ব্রাহ্মণবাড়িয়াতে যারা মারা গেছে? নো, দিস ইজ দ্য ডে লেবারার। তুমি যদি দেখে থাকো যে যারা মারা গেছে তাদের যদি প্রোফাইলটা ইফ ইউ নোটিস ইন ডিটেইল, দেখো আমরাও তো একদম একই ধরনের একটা কন্ডিশনের মধ্যে আছি, যেখানে আমরা কোন একটা স্পেসিফিক ফেনোমেনাকে কিভাবে দেখছি। যেমন সরকার কিভাবে ব্যাখ্যা দিচ্ছে, যে ব্রিটিশ সরকার ব্যাখ্যা দিচ্ছে যে ফ্যানাটিকরা লড়াই করছে, হ্যাঁ, ফ্যানাটিসিজমের বিরুদ্ধে এই লড়াইটা। দেখো না তোমরা এটা, এই আর্টিকেলটা পড়লে তোমরা বুঝবা। এখানেও তুমি দেখো ফ্যানাটিসিজমের বিরুদ্ধে আমাদের লড়াই, কিন্তু তুমি খেয়াল করো যতজন মারা গেছে তুমি দেখবে যে সে হয় কৃষক, আইদার হি ইজ এ ফিজেন্ট অর ট্রাক ড্রাইভার অর ট্রাক হেল্পার অর এ দর্জি। খেয়াল করছো জিনিসটা তোমরা? ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতাটা খেয়াল করছো? খুব ইন্টারেস্টিং। তুমি এখানে দেখো, এখানে যারা মারা গেছে মেজরিটি অফ দ্যাম ইভেন দে আর নট দ্য মুসলিমস, যাদেরকে ফ্যানাটিক আকারে কোড আনকোড, মানে এখানে কিন্তু ডিপ অনেকগুলো জিনিস আছে যেটা আমাদের সোসাইটিতে আমরা মানে উই আর নট রেডি টু ডিসকাস অ্যাবাউট ইট। বুঝছো? ক্লিয়ার? But sir, I have a small query in this case. হ্যাঁ হ্যাঁ বলো। যে it's from what I know and understand, যারা এই লোয়ার সোসাইটাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, পরে আমরা যাদেরকে নিয়ে কথা বললাম, যে ট্রাক ড্রাইভার্স, লেবারার্স, they are often considered to be more susceptible to the idea of fanaticism. ইয়েস। এখন আসো, এই যে আমরা ব্র্যান্ড লেবেলিং করতেছি যে দে আর দ্য ফ্যানাটিক,
এই ব্র্যান্ড লেভেলিং এর ইস্যুটা কি, এটা কিভাবে, হাউ ইট স্টার্টেড টু তোমার হচ্ছে ব্র্যান্ড, মানে স্টার্টেড টু ব্র্যান্ড লেভেল এ সার্টেন গ্রুপ অফ অ্যাজ ফ্যানাটিক এন্ড আদার গ্রুপ অফ পিপল অ্যাজ নট ফ্যানাটিক রেদার অ্যাজ ক্রিমিনাল। বুঝছো জিনিসটা? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এটা নিয়ে তখন ব্রিটিশদের মধ্যে তর্ক হচ্ছিল। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা দিচ্ছে, ঘটনাটা হচ্ছে যে তোমার হচ্ছে আমি জানি না তোমরা এটা পড়েছো কিনা, মালাবার, মালাবারটা হচ্ছে কেরালার একটা রাজ্য। মালাবারের কথা বলি, মালাবারের তোমরা যদি ম্যাপটা দেখো, যে মালাবারটা অনেকটা ভারত মহাসাগর আরব সাগরের পাশাপাশি, তো আরবরা খুব ইজিলি এখানে অনেক সেটেলড হয়েছে। তো মানে এখানকার যে হিস্টোরিওগ্রাফি, তাদের অনেকেরই মতামত হচ্ছে যে যারা মালাবারের জনগোষ্ঠী এরা মোস্টলি হচ্ছে মুসলিম, এবং মালাবার ইজ এ ডিস্টিংক্ট রেস, তারা এটাকে আলাদা একটা রেস আকারে তাদেরকে কাউন্ট করে। মালাবারের মধ্যে আবার অসংখ্য হিন্দুও আছে, যেমন এই যে দেখো বাঙালি মুসলমানদেরকে কিভাবে আলাদা একটা ট্রিট। হ্যাঁ, সো এই যে ইসলাম বা মুসলিম, দে আর নট ইন্ডিয়ান, মানে আউটসাইডার, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ওকে, দেন এখানে যে জিনিসটা ঘটছে যে তোমার হচ্ছে যে এখানে হিন্দু ল্যান্ডলর্ড ছিল, তো ল্যান্ডলর্ডে তিনি হচ্ছে ব্রিটিশ যে অফিসিয়াল তার কাছে অ্যাপিল করেছেন যে আমার কিছু জমি ছিল ওই জায়গায়, আমার জমিদের মধ্যে কিছু মুসলিম দে কনস্ট্রাক্টেড এ মস্ক, তার একটা মসজিদ বানিয়েছে। আমি এটা যখন বিরোধিতা করতে গেছি তখন তারা আমার তহসিলদার, আমার এই সবাইকে মেরে ফেলছে। দেন ব্রিটিশ ওয়েন্ট দেয়ার, এবং সেখানে যারা বসে আছে তারা গুলি টুলি অস্ত্র নিয়ে বসে আছে। এনি টাইম হু উইল কাম এন্ড হু উইল ট্রাই টু রেসিস্ট দ্যাম, তাদেরকে তারা আবার ইয়া করবে, এটার নাম কি, এই যে এটার নাম হচ্ছে তাদেরকে তারা আবার প্রতিরোধ করবে। তো যখন ব্রিটিশরা আবার সেখানে গেল, তখন তারা আবার তাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলে, এবং গুলি করে মেরে ফেলার পরে তাদেরকে যখন কবর দেওয়া হলো, এরকম ভাবে কবর দেওয়া হয়েছে যে কুকুরের সঙ্গে একসঙ্গে কবর দেওয়া হয়েছে, যে ইনহিউম্যান ওয়েতে, হ্যাঁ, উইদাউট এনি মানে রিলিজিয়াস রিচুয়ালস, হ্যাঁ, অর এনিথিং এলস, বিকজ কিন্তু এটা ব্রিটিশদের একটা রিডিং যে এরা হচ্ছে ফ্যানাটিক, এন্ড ফ্যানাটিক শুড বি কন্ট্রোল এন্ড শুড বি অ্যানিহিলেটেড। এটা ছিল তাদের একটা পলিসি। ক্লিয়ার ক্লিয়ার রাইসা? জি স্যার। কিন্তু সেখানে কিছু ফার্মলেট পরবর্তীতে অনেকে তৈরি করছে, সেখানে বলতেছে না, the way British এবং হিন্দু landlord they brand label the whole incident or they narrated the whole incident in such a তোমার হচ্ছে এই যে linear type, it is not something like this, বরং সেখানে একটা ভিন্ন ব্যাখ্যা দেখা যাচ্ছে। এটা কই জানি কোন লাইনে আমি জানি পড়েছি, তোমরা সেটা দেখলে খুব ইন্টারেস্টিং লাইন। সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে বলা হচ্ছে যে একজন কৃষক সে কি করছে, মর্টগেজ নিয়ে জমিটা নিছে, কিন্তু জমিটা নেওয়ার পরে তোমার হচ্ছে সে যখন মসজিদ করতে গেছে, এখন তার মর্টগেজ ওয়ালা জমিতে মসজিদ হচ্ছে, এটা ল্যান্ডলর্ড মাইনে নিতে পারে নাই, কারণ সেখানে ওভার দ্য পিরিয়ড সেখানে কনভার্সন হয়েছে, অনেক এক ধরনের সোসাইটাল টেনশন ছিল বিটুইন টু তোমার হচ্ছে গ্রুপস। তখন সে কি করছে, যারা যারা মসজিদ বানাচ্ছে তাদেরকে ধরে এনে তোমার হচ্ছে বেঁধে ফেলছে। এটার নাম কি, এই যে পাশের মসজিদের পাশে কুয়াতে বেঁধে টর্চার করা শুরু করছে। যেমন শুধু ওখানে যাওয়া দরকার নাই, পরশু দিনের সালথার ঘটনাটা দেখেছো, ফরিদপুরের সালথায়? তোমরা মিডিয়ার বরাতে কি শুনেছো বলো তো, সালথায় কি হয়েছে? মাসায়েক শুনি, মিডিয়ার বরাতে কি শুনেছো মাসায়েক? সালথার পরশু দিনের মিডিয়ার বরাতে কি শুনেছো? স্যার ওই যে এসিল্যান্ড অফিসে আগুন ধরায় দিছে। হ্যাঁ, কাহিনীটা কি আমাকে বলো তো, মানে সরকারি ভাষ্যটা কি? স্যার ওইটা জানি না, ওইটা তো জানি যে আগুন ওই ধরাইতেছে, এইটা আব্বু কোনো কথা কথা? বলতেছে। তো এত কিছু ঘটতেছে তোমাদের চোখের সামনে, এগুলো তো তোমাদেরকে তো ইউ শুড বি কশাস অ্যাবাউট ইট। সরকারি ভাষ্য হচ্ছে সরকারের একজন এসিল্যান্ড, তিনি জনগণকে, এটার নাম হচ্ছে করোনা ভাইরাসের রুলস রেগুলেশনসে কন্ট্রোলে নিয়ে আসার জন্য তিনি একটা বাজারে গেছেন এবং মানুষজনকে উদ্বুদ্ধ করতেছিলেন, কিন্তু মানুষজন খেপে গেছে লকডাউনের বিরুদ্ধে, তখন হ্যাঁ তখন ঝগড়াটা শুরু হয়েছে, তাই না? এরকম একটা ব্যাখ্যা শুনছো না মাসায়েক, হ্যাঁ শুনেছো? হ্যাঁ, কিন্তু জি ডু ইউ স্যার। থিঙ্ক দিস ইজ দ্য অনলি ওয়ান ন্যারেটিভ, রাইসা? ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য অনলি ওয়ান ন্যারেটিভ, রাইসা? I don't think that this is the only possible version of a narrative. I'm What? sure if we ask the locals, Okay, what could be the they alternative will. what could be the alternative narrative?
potential narrative would possibly be the official, the government official who visited, they were saying offensive. নো হি ওয়াজ নট সেইং অফেন্সিভ। সে গাড়ি থেকে নামলো, নেমে প্রচন্ড সজোরে তাকে হচ্ছে প্রহার করছে, এবং তার লোক দিয়ে তাদেরকে প্রহার করার পর একটা ছেলের পুরো কোমরই ভেঙে গেছে, একদম মাজা ভেঙে গেছে। বুঝছো জিনিসটা? এখন তোমার চোখের সামনে যখন উইদাউট এনি, এই যে আমাদের আমি অনেকগুলো ভিডিও দেখলাম, কিছু কর্মকর্তা যায় আয় নিরীহ বৃদ্ধ মানুষদেরকে চর থাপ্পড় লাঠি দিয়ে পিটানো শুরু করছে। দেখছো তোমরা এটা? খেয়াল করছো জিনিসটা? খেয়াল করছো? আমি আজকে সকালেও দেখলাম, কয়েকটা ভিডিও দেখলাম। দেখছো তোমরা এটা? ইয়েস স্যার, দেখছি। সো এই যে দেখো, এই জিনিসগুলো কিন্তু মেইন স্ট্রিম ন্যারেশনের মধ্যে কিন্তু অল দিস থিংস আর মোস্টলি আউটকাস্টেড। সে যে টর্চার্ড হয়েছে এবং ব্রুটালি টর্চার্ড হয়েছে, তার মাজাটা ভেঙে গেছে, ইট ইজ সামথিং তোমার হচ্ছে অবস্কিউরড ফ্রম মেইন স্ট্রিম ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভের মধ্যে মেইন স্ট্রিম যে ডিসকাশন, এই ডিসকাশনের মধ্যে এগুলো নিয়ে আসা হয় না। তুমি দেখো ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা কিভাবে, এটাকে কিভাবে ব্র্যান্ডেড করা হয়েছে। ব্র্যান্ডেড করা হয়েছে যে তোমার হচ্ছে ঢাকায় মুভমেন্ট হচ্ছে, ঢাকায় মুভমেন্ট হওয়ার পর সেখানকার মাদ্রাসার ছেলেরা নামছে, নেমে তারা প্রথমে রেল লাইন হামলা করলো, পুলিশ চুপ ছিল। তারপর তারা পুলিশ স্টেশনে হামলা করলো, পুলিশ চুপ ছিল। তারপর তারা, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু মুরালে হামলা করলো, পুলিশ চুপ ছিল। তারপর তারা মন্দিরে হামলা করলো, পুলিশ চুপ ছিল। তারপর তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওখানে হামলা করলো, পুলিশ চুপ ছিল। লাস্টে পুলিশ স্টেশনে হামলা করলো, পুলিশ ফায়ার করলো। এরকম আমরা একটা ব্যাখ্যা দেখো না তোমরা? এরকম একটা ব্যাখ্যা দেখো না? জি স্যার। Do you think this is the only one narrative? Do you think? নো স্যার। বুঝছো জিনিসটা? এখন আমি যদি ব্র্যান্ড লেভেল করি, দিস ইজ দ্য ফ্যানাটিক, এরা মন্দিরে যায় হামলা করছে, এরা বঙ্গবন্ধুর মুরালে হামলা করছে, এরা রেল লাইনে হামলা করে ফেলছে, এরা মানে ফ্যানাটিক। কিন্তু তখন তুমি ওই ঘটনাটার ব্যাখ্যাটা, এই যে আমি যখন রিকনফিগার করছি দিস অ্যাজ ফ্যানাটিক, আমি কিন্তু আই এম নাও অবস্কিউরিং মেনি থিং। আমি এই যে ক্রিমিনাল অফেন্স গুলোকে, এখানে কিন্তু সেম জিনিসগুলো হচ্ছে। তুমি দেখো যে তুমি যাই বলতেছো যে কি সে কি করছে, সে তহসিলদারকে মেরে ফেলছে, ওকে মেরে ফেলছে, এন্ড দে শুড বি কন্ট্রোল এন্ড দে শুড বি কিলড বিকজ দিজ আর দ্য পিপল হু আর দ্য ফ্যানাটিক। এবং ব্রিটিশদের যে যত লিটারেচার তৈরি হয়েছে সেখানে তৈরি হয়েছে। এখন এটা নিয়ে পরবর্তীতে 30 বা 40 বছর পরে লার্জ চাঙ্ক অফ মুসলিম পিটিশনস এগেইনস্ট দিস। তারা বলে যে আমরা তো কোনো রাষ্ট্র ক্ষমতার মধ্যে নাই, কিছু নাই। যখন কোনো একটা ঘটনা ঘটে সেখানে যারা ক্ষমতাসীন শ্রেণী, তারা ইংলিশ যারা কর্মচারী তাদেরকে যা বুঝায়, যেভাবে বুঝায়, তারা সেভাবে বুঝে আমাদেরকে সেভাবে ব্র্যান্ড লেভেল করে আমাদেরকে সেভাবে ভাবে টর্চার করে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? সেম জিনিস, তুমি সেম জিনিসটা দেখবা। শোনা যাচ্ছে আমার কথা রাইসা? জি স্যার। বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এরপর আসো, খুব ইন্টারেস্টিং। তুমি যদি এখানে দেখো, এখানে কিন্তু হিউজ ইন ডিটেল, খুব ইন্টারেস্টিং আর্টিকেলটা। তোমাদেরকে আর্টিকেলটা পড়তে বলছিলাম। এটা খুব সিম্পল, একদম একটা ঘটনা আকারে অনেকগুলো ঘটনা, মানে হোল কেরালার হিস্ট্রিটা এখানে দেওয়া আছে। যেমন এখানে একজনের লেখা আছে যে সে নিজে কোনো মুসলিমও না, কিন্তু সে তোমার হচ্ছে সে বলতেছে যে মুসলিমরা কেন, সে হচ্ছে আবার আউটকাস্টেড। এখানে ইন্টারেস্টিং জিনিস আছে। হিন্দু বলতে হিন্দু ইজ নট এ কমন আইডিয়া। হিন্দুদের মধ্যে আবার দেখবা যে কমন ডিফারেন্ট কাস্ট আছে, নানান কিছু আছে। হ্যাঁ, এই যে ল্যান্ডলর্ডদের সঙ্গে আবার লোয়ার কাস্টদের সঙ্গেও ঝগড়াঝাটি আছে, তার আবার ব্যাখ্যাটা হচ্ছে ডিফারেন্ট। সেও এই ঘটনার ডিফারেন্ট ব্যাখ্যা দিছে। তো তাদের যে ব্যাখ্যাটা ছিল যে তাদের লড়াইটা ছিল ল্যান্ডলর্ডের বিরুদ্ধে, এবং সেখানে অসংখ্য প্যানাটিক মারা গেছে। আমি তোমাদেরকে লেখাটা দেখাই। ও মাই গড, কই যে চলে গেল। আচ্ছা, আমি এখন এত ঘটনা আলাপ করার আমার খুব একটা টাইম নেই, তোমরা একটু পড়ে নিবা প্লিজ, আজকে হোক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এইখানে এই পুরো ঘটনাটা এই যে তোমার 55 নাম্বার পেজ থেকে দেওয়া আছে। হ্যাঁ,
এই যে দিস ইজ দ্য, এই যে ওয়ালা, যে ফার্মলেটের মধ্যে আবার ডিফারেন্ট ন্যারেটিভ, হ্যাঁ, ফলে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পিপলের কাছে গেলে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ন্যারেটিভ পাবা, হ্যাঁ। কিন্তু ব্রিটিশদের যে প্রবলেমটা ছিল, ব্রিটিশরা কি করেছে, যে যেহেতু তারা মালাবারিয়ান, ফলে তারা ধরেই নিছে যে যেহেতু দিজ আর দ্য পিপল অ্যাজ মালাবারিয়ান, ফলে দে হ্যাভ ডিস্টিংক্ট কাস্ট, এবং তারা হচ্ছে ডিস্টিংক্ট গ্রুপ অফ পিপল, ডিস্টিংক্ট রেস, এবং তাদের এই রেসের কারণে তারাই হচ্ছে এমন, তারাই হচ্ছে এরকম খারাপ, হ্যাঁ, এরকম তারা হচ্ছে একটা ফ্যানাটিক, দে আর নট মিয়ারলি ক্রিমিনাল, মোর দেন ক্রিমিনাল, বুঝছো জিনিসটা? নর্মালি সকল অফেন্সকে ব্রিটিশরা দে ব্র্যান্ডেড অ্যাজ ক্রিমিনাল অফেন্স, কিন্তু এদের অফেন্সটাকে মোর দেন ক্রিমিনাল অফেন্স আকারে ট্রিট করছে, বুঝছো? রাইসা, রাইসা, জি ক্যান ইউ স্যার, হিয়ার মি? জি স্যার। আচ্ছা, কি লেভেল একটা শব্দ ছিল, এই তো, এটা একটু পড়ো তো, এই যে এই লাইনটা পড়ো, রাইসা, দ্য ব্রিটিশ পলিসি অফ নিউট্রালিটি। Sir, I can't see the page you are showing. আপনার হ্যাং হয়ে আছে স্ক্রিনটা। স্যার ওই পেজটা এখনো সরেইনি, ওই বাংলা তাই? আর্টিকেলের পেজটা। ও মাই গড, কি বলো, আমি তো মনে করছি আমি এই পেজটাতে আছি, এটা দেখাচ্ছিল না। ও মাই গড, এটা এখন কি এসেছে পড়ো তো? স্যার। আচ্ছা হ্যাঁ, দ্য ব্রিটিশ পলিসি। The British policy of neutrality in আমি matters of এতক্ষণ ধরে আলাপ religion. করতেছিলাম যে তোমরা পেজগুলো দেখো না এটার। না স্যার। ওহো রে, সরি, আমাকে বলবো না, হ্যাঁ বলো তো, দ্য ব্রিটিশ পলিসি। The British policy of neutrality in matters of religion ties in with an ethno-historiography that produces the ম্যাপিলা, Mapilla as ম্যাপিলা মানে হচ্ছে যারা মালাবারের জনগোষ্ঠী, হ্যাঁ, অ্যাজ আউটসাইড হিস্ট্রি, outside history as one who has to be controlled, coerced, confined, or killed. মানে সো ফলে ব্রিটিশদের, মানে আর্টিকেলটা পড়বে, এটা খুবই ইন্টারেস্টিং। এই যে আমি তোমাদেরকে ওয়ালার কথা বলছিলাম 55 নাম্বার পেজে, এই ঘটনাটা পড়বা, এই ঘটনাটা পড়লে তুমি অনেকগুলো জিনিস তোমরা এইটা টু সাইডস অফ হিস্ট্রি তুমি এখানে পাবা। যাই হোক, সো তোমরা যখন এটা যখন পড়বা, এই যে ব্রিটিশদের যে পলিসি ছিল যে তাদের অফেন্সকে মিয়ারলি ক্রিমিনাল অফেন্সের বাইরে তাদেরকে সে পড়ছে হচ্ছে যে মোর দেন ক্রিমিনাল অ্যাজ ফ্যানাটিক, সেটাকে তাদেরকে রিব্র্যান্ড করতেছে। অন দ্য আদার হ্যান্ড তোমার হচ্ছে যে গান্ধী যে ন্যাশনাল তোমার হচ্ছে স্ট্রাগল হচ্ছে তখন হোল ইন্ডিয়াতে, তখন সে তার কংগ্রেসে বললো যে এদের থেকে একটু দূরে দূরে থাইকো ভাই, হ্যাঁ, এদের সঙ্গে এত গা মিলাইয়া মিশো না, বুঝছো জিনিসটা? যে কেন? বিকজ দে আর দ্য ফ্যানাটিক, বুঝছো? কেন হিয়ার মি? জি স্যার। একই রকম ভাবে তুমি দেখো, এই যে তোমার হচ্ছে সুভাষচন্দ্র বোস, নাম শুনছো তোমরা? জি স্যার। তুমি সুভাষচন্দ্র বোস, তুমি বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ো, হ্যাঁ, বঙ্গবন্ধুর আত্মজীবনীতে সুভাষচন্দ্র বোস কিন্তু আজাদ হিন্দ ফৌজ অনেক বড় বড় লড়াই করছে। তখন বঙ্গবন্ধুর বড় ইচ্ছা ছিল যে ঠিক আছে, আমি যদি সুভাষচন্দ্র বোসের ইয়াটাতে যদি আমি যদি এটার নাম হচ্ছে আমি যদি সেখানে যদি জয়েন করতে পারি, হ্যাঁ, এইটা আমার জন্য খুবই, মাই গড কোথায় চলে গেলাম, গান্ধীর, এই তো এটা, এটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। আচ্ছা, আমি যদি ওদের সঙ্গে লড়াই করতে পারতাম। পরে তিনি চিন্তা করলেন না, আমি তো পূর্ব বাংলার কৃষক মুসলমান, আমারও তো তার পার্টিতে নিবে না, সুভাষচন্দ্র তো নিবে না, বুঝছো জিনিসটা কিরকম ভাবে ন্যাশনাল পলিটিক্যাল ইমাজিনেশনটা ডিভাইডেড হয়ে গেছিল, বুঝছো? হ্যাঁ, But sir, there are a lot of different perspectives which talk about Subhash Chandra Bose being inclusive of Muslims in No, his তুমি তো movement. তুমি লট অফ দরকার নাই, তুমি বঙ্গবন্ধুর আত্মজীবনীটা পড়লেই বুঝবা, মানে লট অফ দরকার নাই, মানে বঙ্গবন্ধু তো একদম রুরাল বাঙালি মুসলমান ছিল, তাই না? একদম তুমি তুমি রুরাল এরিয়াতে, তুমি তার আত্মজীবনীটা পড়েছো বঙ্গবন্ধুর? Sir, এখনো পড়া হয়নি। আচ্ছা, একদম শুরুতে দেখবা 37 বা 39 পেজের মধ্যে,
আমি পড়েছিলাম, মনে আছে। মানে তার ইচ্ছা ছিল সুভাষচন্দ্র, কিন্তু সুভাষচন্দ্র তো তাকে ইনক্লুড করবে না। কারণ তুমি তো দেখো সুভাষচন্দ্র বসু নিজে কংগ্রেসের সভাপতি ছিল না, শুনতেছো? জি স্যার। সুভাষচন্দ্র বসু তো কংগ্রেসে ছিল, কিন্তু কংগ্রেস কি ছিল? কংগ্রেস তো প্রজা মুসলমানদের জমিদারির বিরুদ্ধে যে লড়াই, এটাকেই তো তারা অস্বীকার করেছে, বুঝছো? জি স্যার। এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল টুইস্ট আছে। এবং সুভাষকে কিন্তু আবার কংগ্রেস থেকে বের করে দিচ্ছে গান্ধীরা, জানো কিনা? এটার জন্য আবার তার গ্রুপটা এখানে হিন্দু মহাসভা হয়েছে। মানে এটা এটা আরো সিভিয়ার ছিল, কল্পনা করতে পারবা না। হ্যাঁ, আরো সিভিয়ার ছিল। যাই হোক, সো এটা এটা একটু পড়ো, এই যে মাশায়েখ গান্ধী এট দ্য হেলম অফ, এটা একটু পড়ো। Gandhi at the helm of Congress when news of the rebellion first reached him wrote, "Our Mopla brethren, undisciplined, all these years have now gone mad." As Gyanendra Pandey puts it, Gandhi, reflecting in his own speech the discourse of public order, can only exclaim, "All that the Mapilas know is fighting. They are our ignorant brethren. The government, of course, has done nothing to reform them, but neither have we done anything." Gandhi's rhetoric relives the stereotypical character construct of the Muslim. The Moplas are Muslim. They have Arab blood in their veins. It is said that their forefathers came from Arabia many years ago and settled in Malabar. They are of a fiery temperament and are said to be easily excitable. They are enraged and resort to violence in a matter of seconds. They have been responsible for many murders. They always set out for fighting with a pledge not to return defeated. It is not clear as yet what led to their present outburst. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যখন এই জিনিসটা যাবা, সো একটা মুসলিম যখন ভারতীয় স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে বা তার ইয়ার জন্য জীবন দিচ্ছে, সে কিভাবে আউটকাস্টেড হয়ে গেছে। এখানে একটা সুন্দর একটা লাইন ছিল, আমি কোথায় ভুলে গেছি, যে সে ভাগ করতেছিল যে দে আর নাইদার ইন্ডিয়ানস নাইদার মুসলমানস। মানে ওই ইমাজিনেশনের মধ্য দিয়েও গান্ধী ভাগ করতেছে যে মুসলিম এবং ইন্ডিয়ানস বিজ এ বিজ ডিফারেন্ট। হ্যাঁ, মানে এটা খুব ইন্টারেস্টিং, তুমি আর্টিকেলটা পড়লে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। ফলে ব্রিটিশদের মধ্যে আবার একজন ছিল, এখানে লোগান নামক একজন ব্রিটিশ হিস্টোরিয়ানের আলাপ আছে। সে বলল যে মুসলিমরা দে আর বিং আউটকাস্টেড, তারা ঠিকঠাক মতো সুযোগ সুবিধা পাচ্ছে না। ওই একই রকম ভাবে হান্টার যেরকম বলতেছে যে বেঙ্গল মুসলমান, হ্যাঁ, যে বেঙ্গল মুসলমানরা তারা হচ্ছে মানে খুবই ফারিয়া, দে আর লিভিং ইন মানে হ্যাঁ তোমার হচ্ছে কনস্ট্রেইন্ট ইকোনমিক হার্ডশিপের মধ্যে আছে। হ্যাঁ, এই জন্য তারা হচ্ছে তাদেরকে যদি ইকোনমিক হার্ডশিপটাকে থেকে বের করে দেওয়া যায়, দে উড বি মানে দে উড বি কন্ট্রোলেবল। মানে দিন শেষে যেটা হচ্ছে যে এদের কোনো এজেন্সিশিপ নেই। হ্যাঁ, এদের যে লড়াইটা, এই লড়াইটাও হচ্ছে একটা ফ্যানাটিক লড়াই। এদের যদি ক্রিমিনাল অফেন্স হয়, সেটাও আসলে ক্রিমিনাল অফেন্স না, এই অফেন্সটা হচ্ছে মোর দেন ক্রিমিনাল অফেন্স, ইট ইজ সামথিং ফ্যানাটিসিজম। সো মানে এই যে দেখো, এবং তাদের যে ব্লাড, তাদের যে জীবন, হ্যাঁ, মানে তাদেরকে ব্র্যান্ড লেভেলিং করতেছে। যেহেতু তারা মুসলিম, ফলে এরা খুবই এক্সাইটেবল, যে কোনো সময় এরা এক্সাইটমেন্টে ভুগে। হ্যাঁ, এরা সবকিছু ভেঙে চুরে খান খান করে ফেলে। এই যে একটা ব্র্যান্ড লেভেলিং করা হচ্ছে উইদাউট ইগনোরিং, মানে মানে উইদাউট রিডিং দ্য মেইন ইস্যুস, এই জিনিসটাকে কিন্তু এই আর্টিকেলটাতে প্রবলেমেটাইজ করা হয়েছে, বুঝছো? যে আমরা আমরা কি করতেছি, ব্র্যান্ড লেভেলিং করতেছি, ন্যাশনালিস্ট আইডিয়া থেকে, কলোনিয়াল আইডিয়া থেকে, তারপর হচ্ছে লিবারেল আইডিয়া থেকে, সব জায়গা থেকে আমরা ব্র্যান্ড লেভেলিং করতেছি। কিন্তু আমাদের এই ব্র্যান্ড লেভেলিংটার পিছনে অসংখ্য ন্যারেটিভস, অসংখ্য বয়ান, ইট ইজ বিং সাপ্রেসড। এবং যে পিপলটা রেসিস্ট করতেছে, কেন করতেছে, তার কজগুলো কি, উই আর নট অ্যাওয়ার অফ ইট ইভেন, বুঝছো জিনিসটা? আমাদের মেইন স্ট্রিম হিস্টোরিতে, হিস্টোরিওগ্রাফিতে ক্লিয়ার ক্লিয়ার আর্টিকেলের মেন আর্গুমেন্টটা মাশায়েখ, আমি আর ডিটেইলে যেতে চাচ্ছি না। ক্লিয়ার মাশা রাইসা? রাইসা ক্লিয়ার? স্যার লাস্টের পার্টটুকু শুনতে পারিনি আমি। আহারে, মানে এটা হচ্ছে যে এই যে তারা রেসিস্টেন্স করতেছে, ইন্ডিয়ার যে ন্যাশনাল যে ইমাজিনেশন এবং সেখানকার যে ন্যাশনাল হিরো, ন্যাশনাল যে ন্যারেটিভস গুলো আছে, সেই ন্যারেটিভস গুলোতে অসংখ্য মালাবারি পিপল যে তাদের জীবন উৎসর্গ করেছে, দ্যাট ওয়াজ নট কাউন্টেড। কেন কাউন্ট হয় নাই? বিকজ দে আর দ্য এক্সাইটেড মুসলিমস। হ্যাঁ, এরা সবকিছুতে এক্সাইটমেন্টে ভুগে, এই সেই ফ্যানাটিক, এই সেই ব্লা ব্লা ব্লা, বুঝছো? বুঝছো রাইসা? জি স্যার। জি স্যার। যেহেতু এদের গায়ের মধ্যে মুসলিমের রক্ত, ফলে এরা এক ধরনের প্যানাটিক, এরা খুবই এক্সাইটমেন্ট হয়ে যায় তাড়াতাড়ি।
একই রকম ভাবে ব্রিটিশদের বক্তব্য হচ্ছে যে এরা ইকোনমিক হার্ডশিপের মধ্যে আছে এবং এরা যখন কোনো একটা ক্রিমিনাল অফেন্স করে দ্যাট ইজ নট দ্য মিয়ারলি ক্রিমিনাল অফেন্স, মোর দেন ক্রিমিনাল অফেন্স, মানে তাদের ক্রিমিনালিটিটা ইট ইজ সামথিং এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনালিটি, বুঝছো বুঝছো? জি স্যার। ইভেন তাদের রেসিস্টেন্সটাও ইট ইজ লেস দেন রেসিস্টেন্স, আর ক্রিমিনাল অফেন্স মোর দেন ক্রিমিনাল অফেন্স। সো এই যে একটা ব্র্যান্ড লেভেলিং, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে প্রবলেমেটিক। এই প্রবলেমেটিকটা একদিকে তাদের এজেন্সিশিপটাকে অস্বীকার করে, অন্যদিকে এই যে তারা রেসিস্টেন্স করলো এটাকে অস্বীকার করে, যে কারণে রেসিস্টেন্সটা হচ্ছে তার মৌলিক ইস্যুটাকে এটা ডাইভার্ট করে নিয়ে যায়, ক্ষমতার প্রশ্নটাকে ইগনোর করে। মৌলিক কোশ্চেন তো ক্ষমতার কোশ্চেন, আর কিছুই না। ওই কোশ্চেনটাকে তোমার হচ্ছে ইগনোর করে, মেনি থিং ইট ইগনোরড। ওকে, ক্লিয়ার? সো একই রকম ভাবে দেখো এখানে বাঙালি মুসলমানের ইস্যুটা কি তুমি দেখো, হোয়াই কংগ্রেস এটাকে ইগনোরড ইট, নাথিং বাট দ্য কোশ্চেন অফ দ্য পাওয়ার, নাথিং এলস। So you are talking it, you have brand level it as something সাম্প্রদায়িকতা or something like this. বুঝছো, this is something problematic. Clear মাশায়েক? তোমাদের অনেকের ক্লাস আছে, ক্লিয়ার? Yes sir, clear. জি স্যার। এখন বুঝেছো জিনিসটা? আমি দুটো উদাহরণ দিয়েছি, তোমাদেরকে আরো বলবো যে আরো কিছু আর্টিকেল আছে, ট্রাই টু রিড দোজ আর্টিকেলস। আমি তোমাদেরকে আরো কিছু আর্টিকেল দিব, ফলে তোমাদেরকে বলবো যে কোন একটা জিনিস দেখে পড়ে সঙ্গে সঙ্গে মানে কোন একটা পজিশন না, যে এখানে নানান পজিশন থাকে, গভর্নমেন্টের পজিশন, ক্ষমতাসীনদের পজিশন, ক্ষমতাহীনদের পজিশন, হ্যাঁ। সো বিং অ্যান অ্যানথ্রোপোলজিস্ট তুমি সবগুলো পজিশন খুঁটায় খাটায় দেখবা, হ্যাঁ, দেখে এটাকে স্ট্রিক্টলি মানে ইউ নিড টু রিঅ্যাড্রেস কেয়ারফুলি। ওকে, যে তুমি কোন একটা, ইট ইজ নট সামথিং জাস্ট ইউ আর জাস্ট সাবস্ক্রাইবিং অর ইউ আর জাস্ট তোমার হচ্ছে রিপ্রোডিউসিং মানে এ কাইন্ড অফ আর্গুমেন্ট, দিস শুডেন্ট বি, আর কি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ বিকেল 3:30 ক্লাসে যারা যারা আছো। ওকে, তোমাদের কেউ কি মিরপুর থাকো? মিরপুর থাকো নাকি কেউ? স্যার আই এম নট শিওর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। আসসালামু আলাইকুম স্যার। আর্টিকেলটা পড়ে নিও।